এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দিনের পর দিন দেশের লোক সংখ্যা বেড়ে চলেছে। নানান সমস্যায় প্রতিটি মানুষই আজ বিব্রত। আমাদের দেশে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করার জন্য বিশাল ব্যবস্থা আছে, কিন্তু দেশের ভেতরের শত্রু চোরা কারবার, অশিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, দারিদ্র্য, ক্ষুধা, অপসংস্কৃতি, কুসংস্কার দেশের জনগণকে ক্যান্সারের মতো ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বর্তমানে নানান সমস্যা বা ব্যাধির মধ্যে কুসংস্কার একটা বিশেষ ব্যাধি বা সমস্যা। প্রায় প্রতিদিন দেশের নানান প্রান্তে কুসংস্কার তার নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে। জঙ্গলের মধ্যে গাছপালা দিয়ে ঘেরা একটা ডাক বাংলো ও তার পাশের গ্রামকে নিয়ে আমাদের গল্প শুরু। এর নাম মংলু। জঙ্গলের ডাক বাংলোটা দেখাশোনা করে। এই মেয়েটিকে ও ভালোবাসত। এই বিদেশিনী ভদ্রমহিলা একজন গবেষিকা। কিছুদিন আগে এখানকার আদিবাসীদের নিয়ে গবেষণা করার জন্য এখানে এসেছিলেন। এই ভদ্রলোক জঙ্গলের রেঞ্জার। একসময় উনি বিখ্যাত গায়ক ছিলেন। হঠাৎ একদিন সবকিছু ছেড়ে দিয়ে রেঞ্জারের চাকরি নিয়ে জঙ্গলে চলে আসেন। এই ভদ্রমহিলা একজন সাংবাদিকা। কয়েকদিন আগে এখানে একটি আদিবাসী মেয়ে বাড়ি শুদ্ধ পুড়ে মারা যায়। স্থানীয় অধিকাংশ মানুষের ধারণা মেয়েটি ডাইনি ছিল। সেই সম্বন্ধে সত্য অনুসন্ধান করতে উনি এখানে এসেছেন। গল্পের নায়িকা বাপমা মরা অল্প বয়সী এই অনাথ আদিবাসী মেয়েটি। কোনো অভিভাবক না থাকায় নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও ওর দিন এক প্রকার কেটে যাচ্ছিল।
এক রাতে হঠাৎ তার বাড়িতে আগুন লেগে যায় এবং মেয়েটি বাড়ি শুদ্ধ পুড়ে মারা যায়। তখন প্রচার হয়ে যায় মেয়েটি ডাইনি ছিল। স্বাভাবিকভাবে মংলু, গবেষিকা, রেঞ্জার ও সাংবাদিকার অতীত ও বর্তমান জড়িয়ে থাকছে ছবির মধ্যে। এর নাম মংলু। বাংলোটা ওই দেখাশোনা করে। আচ্ছা, বাংলো সামনেটা দেখে ঘাবড়ে যাবেন না ম্যাডাম, ভেতরের ঘরগুলো খুবই ভালো। আমি কি আপনার সঙ্গে যেতে পারি? না ম্যাডাম, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। ওদের গ্রামে এখন খুবই টেনশন চলছে। আমি তো ঘটনা রিপোর্ট করব বলেই এখানে এসেছি। আমি সব জানি, টেনশন একটু কমুক। আমি আপনাকে এমন সব স্টোরি বলবো যা আপনি কল্পনাও করতে পারছেন না। দেখবেন আপনার পাঠকরা সেই সব স্টোরি ঢক ঢক করে গিলছে। মংলু, মেম সাহেবের যা দরকার খেয়াল রাখিস। আচ্ছা মংলু, বাথরুমটা কোথায়? স্নান করার জায়গা। পটির জায়গা? আরে পটি পটি, সকালে যেখানে যাও সকালে। ম্যাডাম, তাড়াতাড়ি নিন, এখনই আপনার ইন্টারভিউ দেবার লোক এসে যাবে। তোমার নাম চাপু? হ্যাঁ, তুমি মেয়েটাকে ভালোবাসতে? খুব ভালোবাসতাম, কিন্তু ও বুঝলো না। আসলে ও তো আমাদের মতো মানুষ ছিল না, ও ডাইনি ছিল। তুমি কি করে জানলে যে ও ডাইনি ছিল? আমি দেখেছি ও ডাইনি ছিল। কি দেখেছো, খুলে বলো। সেদিন আমাদের একটা উৎসব ছিল, আমি শহর থেকে ওর জন্য একটা হার কিনেছিলাম। সেই হারটা ওকে দেবার জন্যে ওকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে ওর দেখা পেলাম। তারপর? তারপর আমার মন খুব খারাপ হয়ে গেল। সে রাতে সকলে মিলে নেচে বাজিয়ে খুব আনন্দ করছিল। আমার এসব কিছুই ভালো লাগছিল না। আমি এক ধারে একটা গাছের তলায় বসেছিলাম। ও যে ডাইনি ছিল তুমি দেখলে কি করে? সেই কথাই তো বলছি। গাছতলায় বসে বসে
বেশ খানিকটা হারিয়া খেয়েছিলাম, মনটাও বেশ শক্ত হয়েছিল। ঠিক করলাম আজ রাতেই ওর সঙ্গে একটা বোঝাপড়া করব। আমার মনে হয় ডাইনিটা শয়তানকে খুশি করতে পারেনি, তাই শয়তান ওকে পুড়িয়ে মেরেছে। আমার নাম রতন মণ্ডল। দুবেলা দুমুঠো খাবার জন্য আমায় জঙ্গলে থাকতে হতো। জঙ্গলে কি কাজ করতে? আমার কাজ ছিল জঙ্গল পাহারা দেয়া। তোমার হাত কাটা গেল কি করে?
এটাও একটা পাপের শাস্তি দিদিমণি। গাছ বেচে দুহাতে প্রচুর টাকা রোজগার করেছি, ফলে কাঁচা টাকা ফেলে যা হয়, সারা দিন রাত মদের নেশায় চুর হয়ে পড়ে থাকতাম। সেসব বুঝেছি, কিন্তু তোমার হাত কাটা গেল কি করে? তাছাড়া যে মেয়েটিকে ডাইনি বলে পুড়িয়ে মারা হয়েছে, তার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? না না দিদিমণি, মেয়েটি ডাইনি ছিল না, খুব ভালো মেয়ে ছিল। ওর কেউ ছিল না, কিছু জমি জায়গা ছিল। তাছাড়া একটা যুবতী মেয়ের শরীরের দিকে লোভ ছিল অনেকেরই। আমি পাপী, খুব পাপী। আমার এই হাতটা খোয়া গেছে ওর জন্য। এতে অবশ্য ওর কোনো দোষ নেই। এই হাত যখন ছিল, ওই হাত দিয়ে আমি ওর শরীর ধরেছিলাম। একদিন দুপুরে দাঁড়া না, যাচ্ছিস কোথায়? চল না আমার সাথে, তোকে টাকা দিয়ে রানী করে রাখবো। তোদের যেমন তোরা যেমন জামা কাপড় পরিস না, আমরা না এরা একটো হয়ে থাকি। বুঝতে পারলি না তো? বুঝতে পারলি না? শোন শোন, আমি বুঝিয়ে বলি। তোদের ওই সব জন্তুগুলো কি না সব জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখিস। তারপর এক সময় যখন সেই জন্তুগুলো বেরোয় পড়ে, সেই সময় হয় গন্ডগোল শুরু। হেই, আমার একটা ফুটো তুলে দিবি? জানিস, আমি না অনেক দিন কলকাতায় ছিলাম, একটা বাড়িতে কাজ করতাম। একদিন সেই বাড়ির ছোট বউটা পুড়ে মরে গেল। আর চারিদিকে হুই হুই আরম্ভ হয়ে গেল। দারোগা বাবুরা এলো, বাড়ির সবাইকে ধরে নিয়ে চলে গেল। আমি কোন রকমে সেখান থেকে পালিয়ে এলাম, বুঝলি?
কচু কেচেকে কি কথা বলছিলি রে? হুম? এখানে যে মেয়েটি পুড়ে মরেছিল সে কি ডাইনি ছিল? তুই তো একটা ডাইনি। তুই কাল সারা রাত থেকে রক্ত চুষে চুষে খেয়েছিস। এখানে তোর ওই ঠোঁট দুটো রক্তের নাল টক টক করছে। তুই আবার অন্যকে ডাইনি বলছিস? কোন সাহসে রে? ডাইনিরা কি করে জানিস? জানিস তুই কি করে? যখন রেতের বেলায় ঝিঝি পোকার ডাক আর শিয়াল কুকুরের ডাক শোনা যায়, সেই সময়ে ওই পুকুর পাড়ে ব্যাঙেরা গান ধরে। ডাইনিরা তখন শয়তানদের সঙ্গে ওই চান করতে নেমে যায়। সবই বুঝলাম, কিন্তু মেয়েটা মরলো কি করে? ও কি ডাইনি ছিল? কলকাতার ছোট বউটা কি করে পুড়িয়ে মরেছিল? হ্যাঁ, কলকাতার ছোট বউটা কি করে পুড়ে মরেছিল? কলকাতার ছোট বউটা কি করে পুড়ে মরেছিল? বলি, ও কি ডাইনি ছিল? সে কি ডাইনি ছিল? বল বল, আমার কথার উত্তর দে। আমি জানি তুই বলতে পারবি না। তুই জানিস না ওই ছোট বউটা কি করে পুড়ে মরেছিল? আমিও জানি না, আমিও জানি না কি করে পুড়ে মরেছিল। এখানে এখানের বউটা কি করে পুড়ে মরেছিল জানিস? জানিস না? জানিস না তুই? আমি জানি না। না, আমি বলবো না বাবা, আমি বলবো না, আমি বলবো না। এখনই জঙ্গল সাহেব আসবে, বুঝলি? তুই আমাকে একটা ফুটো তুলে দিবি। ফুটো ফুটো দিবি তুলে? জঙ্গল সাহেব আসবার আগে না আমাকে চলে যেতে হবে, বুঝলি? বড্ড ভয় লাগে ওকে। যাই, হ্যাঁ যাই। আপনি তো এখানে অনেকদিন আছেন, মেয়েটাকে খুব ছোট থেকেই দেখেছেন। কই, আপনি তো কিছু বলছেন না মেয়েটা সম্বন্ধে? আপনি কি জানেন যে যেখানে এই আদিবাসী মানুষগুলো থাকে সেখানে আরেক সম্প্রদায়ের মানুষ বাস করে? তাদের কাজ হলো দিনরাত আদিবাসীদের নেশার দ্রব্য যোগান দেওয়া ও তাদের ফসল, ঘটিবাটি, জমি জায়গা ইত্যাদি ওই নেশার পরিবর্তে ছলে বলে কৌশলে দখল করা। এখানে বিশ্বনাথ নামে একজন অবস্থাপন্ন মানুষ আছে যে কৌশলে দিনের পর দিন আদিবাসীদের সম্পত্তি দখল করে চলেছে। ওই বাপ মা মরা অনাথ মেয়েটির বাড়ি ও অল্প চাষের জমির ওপর নজর পড়েছিল বিশ্বনাথের। মায়ের কোলে থাকা তাজার ভাগ্যে জোটেনি, বাবার আদর কত মধুর যে কখনো বোঝেনি। জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। বাঘের ছানা খরগোশ খুঁজে, বাঘ খুঁজে হরিণ, জোরের দৃষ্টি ধানের গোলায়, জোরদারের জমি, এদের নজর এড়িয়েও তোকে বাঁচতে পারেনি। মায়ের হাসি কত মিষ্টি যে কখনো জানিনি। জানি না কেন বিধাতাও তাকে
করুণার চোখে দেখেনি। যশের লাগি কেউ করে পীড়িত, অর্থের লোভে কেউ। পীড়িত যখন চরমে ওঠে, খুন করে কেউ কেউ। যুগে 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 যুগের পীড়িতির খেলা আজও থামেনি। বাবার আদর কত মধুর যে কখনো বোঝেনি। জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। মেয়ে যদি হয় অনাথা, তার কপালটাও পোড়ে। অসৎ লোকের শিকার সে হয় সারা জন্ম ধরে। আমার মনে হয় ওই বিশ্বনাথই মেয়েটির বাড়িতে আগুন লাগিয়েছিল। আপনি বিশ্বনাথকে পুলিশে দিচ্ছেন না কেন? তাতে কোনো প্রমাণ নেই ম্যাডাম। তাছাড়া রাজনীতি নামে আমাদের দেশে একটা শক্তি কাজ করে। বিশ্বনাথ সেই রাজনীতি নামক শক্তির সঙ্গে বিশেষভাবে জড়িত। হাসি কত মিষ্টি যে কখনো জানিনি। জানি না কেন বিধাতাও তাকে করুণার চোখে দেখেনি। মংলু, তোমার বাঁশিতে একটা গান শোনাবে? চলবে নাকি? না, আমার ওসব চলে না। কলকাতায় গিয়ে আমাদের মনে থাকবে তো? জানেন ম্যাডাম, শহরে শিক্ষিত মানুষগুলো এখানে আসে প্রাগৈতিহাসিক যুগের মানুষগুলোকে দেখতে। কিন্তু আমার মনে হয় জঙ্গলে, পাহাড়ে, নদীর তীরে বা সাগরের ধারে তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের খুঁজতে হয় জনারণ্যে, শহরে। ম্যাডাম, একটা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে বলে আপনি রিপোর্টিং করতে এসেছেন। সভ্য মানুষেরা বর্বরতা বলে চিৎকার করছে, কিন্তু কেউ নিশ্চিত নয় যে কি করে মেয়েটির বাড়িতে আগুন লাগলো। আগুন মেয়েটি নিজেও লাগাতে পারে বা আপনার থেকে লেগেও যেতে পারে। যেমন ধরুন, চিমনিটা জ্বলছে, মেয়েটা ঘুমিয়ে পড়ছে, পাশ ফিরতে গিয়ে হাত লেগে চিমনিটা উল্টে গেল। তার থেকেও তো আগুন লেগে যেতে পারে। একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? একজন সভ্য মানুষ যখন একটা সরল সমাজকে পুড়িয়ে মারছে, সভ্যতার বিষে তাদের শরীরকে নীল করে দিচ্ছে, তখন কে তদন্ত করছে? কে চিৎকার করে বলছে ওদেরকে ওদের মতো বাঁচতে দাও? ভেরি সরি, আপনার সুন্দর রাতটা নষ্ট করে দিলাম। শাড়িটা পরে আপনাকে দারুণ দেখাচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করব? ও শিওর। আপনি বারবার সভ্যতাকে বিষ বলছেন কেন? সভ্যতা আদিবাসীদের কি ক্ষতি করলো? কেন আমাকে দেখে বুঝতে পারছেন না? একটা সভ্য মানুষ একটা অশিক্ষিত মেয়ের কতটা সর্বনাশ করেছে। দেখুন, আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত তাতে অল্প সময়ের মধ্যে অনেক বেশি অভিজ্ঞতা হয়। আমি নিশ্চিত যে আপনি কিছু একটা লুকোচ্ছেন।
ওই যে যুবকটিকে দেখছেন, ও কিন্তু আগে বোবা ছিল না। বছরখানেক আগেকার কথা। এই জঙ্গলে এক বিদেশিনী মহিলা এসেছিলেন এখানকার আদিবাসীদের নিয়ে গবেষণা করার জন্য। তিনি ভালো বাংলা বলতে পারতেন, বাংলা গানও গাইতে পারতেন। আপনি বাংলোর যে ঘরটাতে আছেন, উনি ওই ঘরেই ছিলেন। সারাদিন আদিবাসীদের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, আর মংলু ছায়ার মতো সব সময় ওই মহিলার সঙ্গে ঘুরে বেড়াতো। ওদের মেলামেশাকে আমি খুব সহজভাবে নিয়েছিলাম, কারণ ভদ্রমহিলার যা বয়স বা শিক্ষা, তাতে অন্য কিছু ভাবার কোনো অবকাশ থাকে না। মংলু বোবা হলো কি করে? তখন বেশ রাত হয়ে গেছে। দূর থেকে মাদলের আওয়াজ ভেসে আসছিল। আপনি এখন যে চেয়ারটায় বসে আছেন, ওই ভদ্রমহিলা ওই চেয়ারটায় বসেছিলেন, আর আমার সঙ্গে পাল্লা দিয়ে মদ খাচ্ছিলেন। ম্যাডাম, একটা গান শোনাবেন? যদি আমি কোনোদিন
আর সেই রাতেই মংলুর জীবনে ঘটে গেল অকারণে মাথা ব্যথা, চোখের সামনে দেখা, ফুটপাথে পড়ে থাকা, নাকে মুখে মাছি বসা, ন্যাংটা খোকা। অকারণে মাথা ব্যথা, চোখের সামনে দেখা, বাসটা জ্বলছে কেমন, একটু পরে পড়ে থাকবে বাসটার কঙ্কাল। অকারণে মাথা ব্যথা, চোখের সামনে দেখা, গুলি খেয়ে রাস্তায় পড়ে গেল তরতাজা একটা যুবক। অকারণে মাথা ব্যথা, চোখের সামনে দেখা, লোকাল নেতার ডাকা, সকাল 8টা থেকে পথ অবরোধ। অকারণে মাথা ব্যথা, চোখের সামনে দেখা, ট্যাক্সিতে জন্মালো শিশু হাত। অকারণে মাথা ব্যথা, চোখের সামনে দেখা, বাড়িতে অতিথি এলো, মাছ 110 টাকা কেজি, বাবা রে। কিন্তু আপনি সবকিছু ছেড়ে দিয়ে এই জঙ্গলে এলেন কেন? ম্যাডাম, জীবনটা হেসে খেলে ভালোই কেটে যাচ্ছিল। প্রচুর অর্থ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি সবই এসেছিল, আর তার সঙ্গে এসেছিল সব রকমের নেশা। সুরা ও সাকিতে দেহ ও মন সব সময় ডুবে থাকতে চাইতো। জীবনের তৃতীয় টার্নিং পয়েন্ট শুরু হলো একটা পার্টি থেকে।
জীবন শরীরে ছড়িয়ে দেয় শিহরণ, শরীরে ছড়িয়ে দেয় শিহরণ। সুখের জীবন হয় যদি কেউ কাছে রয়, ভালোবাসা মনে হয় স্বর্গ। সুখের জীবন হয় যদি কেউ কাছে রয়, ভালোবাসা মনে হয় স্বর্গ। সুখের জীবন হয় যদি কেউ কাছে রয়, মনেতে রোমাঞ্চ জাগে, মনে হয় ধরে রাখি এ জীবন, মনে হয় ধরে রাখি এ জীবন। তুমি একটু বসে গান শোনো কেমন? আমি ততক্ষণ ড্রেসটা চেঞ্জ করে তোমার ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। पानी में मीन प्यासी मोहे सुन सुनवावे हाथी, मोहे सुन सुनवावे हाथी। पानी में मीन प्यासी मोहे सुन सुनवावे हाथी, मोहे सुन सुनवावे हाथी। आत्मज्ञान बिना नर भटके, आत्मज्ञान बिना नर भटके, कोई मथुरा कोई काशी। आत्मज्ञान बिना नर भटके, कोई मथुरा कोई काशी। जैसे राजा भुला नहीं पंथी, जैसे राजा भुला नहीं पंथी, बन बन फिर उदासी, सुन सुनवावे हाथी। पानी में मीठी आसी मुँह सुन सुनवावे हाथी। ওটা তুই রেখে যা, দরকার হলে ডাকবো। जिसका ध्यान धरी मणि हरि हर गुंजन सहत उदासी, जिसका ध्यान धरी मणि हरि हर गुंजन सहत उदासी। মেয়েটাকে কোথায় পেলে? নদীর ঘাট থেকে। মানে মেয়েটা প্রেগনেন্ট ছিল, নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমাদের বাড়িতে যে কাজ করে সে দেখতে পেয়ে এখানে নিয়ে আসে। ওর একটা মরা বাচ্চা হয়েছিল। তোমার পছন্দ হয়েছে? আজ রাতে থাকবে নাকি ওর কাছে? কি গো, আজ রাতে থাকবে নাকি ওর কাছে? सुन सुनवावे हाथी। ओ हाजिर तू दूर बतावे, ओ हाजिर तू दूर बतावे, पता करे राशि। ओ हाजिर तू दूर बतावे, पता करे राशि। कहत कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो, गुरु बिन भर मन जाते, मोहे सुन सुनवावे हाथी। आत्मज्ञान बिना नर भटके, आत्मज्ञान बिना नर भटके, कोई मथुरा कोई काशी। आत्मज्ञान बिना नर भटके, कोई मथुरा कोई
তারপর জীবন মরণ যুদ্ধে জীবনের জয় হয়। মাস তিনেক পর নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে এই জঙ্গলে চলে আসি রেঞ্জারের কাজ নিয়ে। দেখতে দেখতে 15টা বছর হয়ে গেল। মানুষের জীবনটা কি অদ্ভুত না? ম্যাডাম, কতটুকু আর দেখেছেন? সারা জীবন ধরে আরো অনেক অদ্ভুত ঘটনা দেখতে হবে। অনেক রাত হলো, চলুন উঠে যাক। ডাইনিটা আমাকে শেষ করে দেবে। মেয়েটা তোমার কি করেছিল যে তুমি ওকে ডাইনি বলছো? ও আমার শরীরের মধ্যে ঢুকে গেছে, দিন রাত আমার রক্ত চুষে চুষে খাচ্ছে। আমি ঘুমাতে পারছি না। যখনই ঘুমাতে যাই ওই ডাইনিটা হাসে, শুধু হাসে। আমি কিছুতেই ঘুমাতে পারছি না, একদম ঘুমাতে পারছি না। ও আমাকে বাঁচতে দেবে না, আমার রক্ত চুষে চুষে খাচ্ছে। আমি খেতে পারি না, কাজ করতে পারি না, ঘুমোতে পারি না। আমার ভয় করে, আমার খুব ভয় করে। আমাকে বাঁচা, 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 আমাকে বাঁচা। কি হয়েছে বলবি তো? সেদিন মোড়ল বাড়িতে কাজ ছেড়ে আমি আর বউ বাড়ি ফিরছিলাম। মানুষ তো অনেক কারণেই অজ্ঞান হয়। তুমি ঠিক করে বলো তো কি হয়েছিল? রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ তো কিরম করতে থাকে, আমি ভয় পেয়ে উঠে পড়ি। আমি কি শুধু শুধু কিরম করছিলাম? ওই ডাইনিটা আমার মধ্যে ঢুকে হাসছিল, আমার রক্ত চুষে নিচ্ছিল। সবই তো বুঝলাম, কিন্তু মেয়েটা পুড়ে মরলো কি করে? আমি পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, আমি পড়াইনি, পড়াইনি। ও আমার রক্ত চুষে নিচ্ছে, ও আমার রক্ত চুষে নিচ্ছে, ও আমার রক্ত চুষে নিচ্ছে। আমাকে বাঁচা, 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 আমাকে বাঁচা। হলো একই হলো, একই হলো, একই হলো, আজ সারা দেহে আমার হঠাৎ কামনার আগুন উঠলো জ্বলে, অন্তরে বিজলির ঝলক দিয়ে গেল চলে।
মন বলে কেন গাইল কোকিল বলে কেন গাইল কোকিল কুহু 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 বলে একি হলো একি হারানো দিনের স্মৃতি ডাকে বারে বারে হারানো দিনের স্মৃতি ডাকে বারে বারে এত ব্যথা দেয় বুঝি না কেন যে ডাকে বারে বারে হারানো দিনের স্মৃতি ডাকে বারে বারে মনে পড়ে যায় তোমরা আমার গান ভালোবাসতে জলসাতে গান শুনতে দূর থেকে ছুটে আসতে খুশির জোয়ারে ভাসতে সাজাতে ফুলের হারে ডাকে বারে বারে হারানো দিনের স্মৃতি ডাকে বারে বারে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। থ্যাংক ইউ। আপনি সবকিছু হাসির আড়ে লুকিয়ে দেন। না ম্যাডাম, ঠাট্টা নয়। আর হাসিটা নিজের ওপর ঘেন্না বা বিবেক দংশনের হাত থেকে মুক্তি পাবার অসফল এক চেষ্টা মাত্র। আমি খুব দুঃখিত আপনাকে না জেনে আঘাত দিয়েছি। না না ম্যাডাম, এতে আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আপনি ঠিকই বলেছেন, গোটা দেশের লোক আমার গানকে ভালোবাসত। আর আমিও অক্লান্ত পরিশ্রম করে স্টেজ থেকে আরম্ভ করে সিনেমা অবধি সব মিডিয়াকে আমার গানের বন্যায় ভাসিয়ে দিয়েছিলাম।
1 2 3 4 জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো আনন্দ আহ্লাদ ফুর্তি মজা লুটে নেবার জন্য। তাই সবাইকে বলছি শোনো, হাসো গাও প্রাণ খুনে, হাসো গাও প্রাণ খুনে ফুর্তি করো। জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য। সকলকে আপনার ভাবো, সবাই তো একই পথে চলে যাব। সকলকে আপনার ভাবো, সবাই তো একই পথে চলে যাব। তাই সবাইকে বলছি শোনো, হাসো গাও প্রাণ খুনে, হাসো গাও প্রাণ খুনে ফুর্তি করো। জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য। স্বপ্ন যদি থাকে কারো মনে, সত্যি করে নাও এক্ষণে। স্বপ্ন যদি থাকে কারো মনে, সত্যি করে নাও এক্ষণে। তাই সবাইকে বলছি শোনো, হাসো গাও প্রাণ খুনে, হাসো গাও প্রাণ খুনে ফুর্তি করো। জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য, জীবন তো নেচে গে হেসে কাটাবার জন্য। তারপর 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 আমার জীবনে এলো প্রথম টার্নিং পয়েন্ট। এক বন্ধুর সঙ্গে ওদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানেই ঘটেছিল জীবনের অনাস্বাদিত এক সুখ, যার তিক্ত স্মৃতি এখনো আমার ভেতরটাকে ছারখার করে দিচ্ছে। বড়শিটা বোধ হয় লতায় আটকে গেছে, দাঁড়ান আমি খুলে দিচ্ছি।
শকুন্তলা 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 আমার শকুন্তলা আমার শকুন্তলা সাত সাগরের মুক্তোর হাসি সাত সাগরের মুক্তোর হাসি ঝরে তোমার ওই মুখে রামধনুকের সাতটি রঙে তোমার ছবি আঁকি বুকে ভালোবাসার এই অধিকার পেয়ে ধন্য চাই না আমি এ জন্মে আর কিছু অন্য মৃগনয়না 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 আমার শকুন্তলা আমার শকুন্তলা তুমি চন্দ্রকলা আমার শকুন্তলা আমার শকুন্তলা আমার শকুন্তলা আমার শকুন্তলা
আমাকে কলকাতায় নিয়ে যাবে তো? তারপর তারপর আমার জীবনে এলো দ্বিতীয় টার্নিং পয়েন্ট। গ্রাম থেকে ফিরে এসে আবার গানের জগতে হারিয়ে গেলাম। মংলু, মংলু, কোথাও একটু জল নাই, তুমি আমাকে একটু জল দিয়া যাও।
আপনি ঘটনা জানলেন কি করে? কয়েকদিন পর মহিলা এখান থেকে চলে গেলেন, আর হাসি খুশি মংলু দেখলাম কিরকম শুকিয়ে যাচ্ছে। সারা দিন রাত মংলু চুপচাপ বসে থাকতো, কোনো কথা বলতো না, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিত না। ওকে কলকাতায় নিয়ে গেলাম চিকিৎসার জন্য। নানান পরীক্ষার পর আমার ডাক্তার বন্ধু জেরায় মংলু তার কালো অধ্যায়ের কথাগুলো বলে, এবং সেই মংলু শেষ কথা বলা। তারপর থেকে আজ পর্যন্ত মংলুর মুখ দিয়ে কেউ কোনো শব্দ শোনেনি। এখানে আসার পর থেকে আবার নতুন করে ভাবতে হচ্ছে, এতদিন আমি কি দেখেছি, কতটুকু জানি আমি আমার নিজের দেশকে, দেশের মানুষকে। আস্তে আস্তে আমি জড়িয়ে পড়ছি এখানকার সরল মানুষগুলোর সঙ্গে। অদ্ভুত মানুষ এই রেঞ্জার। সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে একটা ছোট্ট নৌকোর মতো ভেসে চলেছি। জানি না এই অরণ্যের মধ্যে এর নাম ভালোবাসা না প্রথাগত শারীরিক চাহিদা। যাই হোক, আপাতত বিষয়টা ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ইন্টারভিউর জন্য প্রশ্ন করতে করতে আজ আমি নিজে এমন সব প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি যার উত্তর আমার নিজেরই জানা নেই। এখানে যে মেয়েটা পুড়ে মারা গেল তার খবর নিয়ে কি লাভ হবে? তবে আনতে পারবি মেয়েটাকে? আরে তোদের কি দরকারে মেয়েটা ডাইনি ছিল কিনা? দেশের লোককে জানাবি, বলি দেশের লোককে জানিয়ে আমাদের কোন উপকারটা হবে? আমরা যেমন আছি আমাদের তেমন থাকতে দে। তোদের ছেলে মেয়েগুলো 4 বেলা পেট ভরে খেতে পায়, পোয়াতি বউগুলো শুয়ে বসে থাকতে পারে, শরীর খারাপ হলে ডাক্তার আছে, নতুন বাচ্চা হলে তাদের জন্য আলাদা খাট মশারি হয়। আর এখানে বাচ্চা জন্মের পর যদি এই বাচ্চা তার মা বেঁচে থাকে, তাইলে একটা ঘরের কোণে ছেঁড়া কাতার উপর লম্প চালায় কোন রকমে তাদের থাকার জায়গা হয়। এর মধ্যে মাঝে মাঝে হাইনা বা শিয়াল এসে বাচ্চাটাকে টেনে নিয়ে চলে যায়। তাহলে কি ধরে নিতে হবে বাচ্চার মাটা ডাইনি ছিল? তোরা যাকে ডাইনি বলছিস এ কিন্তু খুব ভালো মেয়ে ছিল রে, খুব ভালো মেয়ে ছিল। রোজই আমার কাছে আসতো, আমার টুকিটাকি কাজ করে দিত, কিন্তু ওর কি যে হতো বুঝতে লাগতুম। হঠাৎ কাঁপতি কাঁপতি পুড়ে যেত, মুখ দিয়ে গাজলা বেরোতো, তারপর হঠাৎ নিজে থেকেই ঠিক হয়ে উঠে বসতো। দেখে মনে হতো কিছুই হয়নি ওর। সবই যে ভালো, সবই যে ভালোবাসা, ভালোবাসা, সবই যেন যাওয়া আসা, যেমন চলে।
এসে তাড়াতাড়ি ভালোবেসে এখন তৈরি করি স্বর্গ। মংলু, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? মাননীয় ধর্মাবতার, একটা শান্ত জঙ্গলের রেঞ্জার দেবাশিস বর্ধন আজ একজন খুনি আসামি। সে ওই জঙ্গলের ডাক বাংলোর কেয়ারটেকার মংলুকে খুন করেছে। আসামি দেবাশিস বর্ধন যে খুনি সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। সাক্ষীদের সাক্ষ্যদান তো আছেই। তাছাড়া আসামি নিজেই স্বীকার করেছে ধর্মাবতার যে সে মংলুকে গুলি করে মেরেছে। সুতরাং আসামির জঘন্যতম কাজ মানুষ খুন করা, এবং সে সেই অপরাধী। মাননীয় ধর্মাবতার, তাই আসামির কঠোর, শুধু কঠোর নয় ধর্মাবতার, কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু কেন 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 আর কি অবস্থায় সে মংলুকে খুন করতে বাধ্য হয়েছে তা দেশের মানুষের জানা উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমাদের দেশে খুব ছোট্ট, সুন্দর, মন ভোলানো, শান্ত একটা নদীর তীরে শাল পেয়ালের গাছপালা দিয়ে ঘেরা জঙ্গলের মাঝে আদিবাসীদের একটি গ্রাম।
খুব ছোট তীর একটি তীরে সারি সারি কত না গাছ রয়েছে ঘিরে, অদূরে তার একটি গ্রাম, মানুষ যেখানে থাকে শান্ত পরিবেশে, একে অপরকে ভালোবেসে। সাত সকালে কৃষকেরা লাঙল কাঁধে যায় যে মাঠে, মৃদু বাতাস ধানের শীষে দোল দিয়ে বয় মাঠে মাঠে। পল্লী বধূ কলসি কাঁখে এলো চুলে ঘাটে জল আনতে আসে, একে অপরকে ভালোবাসে। ঘর নিকোনোর পরে ওই পুকুরে চানটি সেরে খোপায় বুনো ফুলের দুলিয়ে কুড়ি, সাঁওতাল দেয় কাজে মন প্রাণ, কাজ করে সাথে মিঠো সুরে গায়ে গান, সাঁওতাল গায়ে মিঠো সুরে গান। খুব ছোট ভারী সুন্দর শান্ত নদীর একটি তীরে সারি সারি কত না গাছ রয়েছে ঘিরে। লাঠি হাতে রাখাল ছেলে ধেনু নিয়ে গোঠে চলে, রাঙা মাটির উড়িয়ে ধুলো ছোটে ধেনু দলে দলে। রাখাল বসে জট পাকানো বট মুখরা বউ কথা কও, ময়না শালিক টিয়া বুলবুলি আর ঘুঘু পাখিদের ওই ডাক শুনে সব ভুলি। সুন্দর একটি গ্রাম, মানুষ যেখানে থাকে শান্ত পরিবেশে, একে অপরকে ভালোবেসে। খুব ছোট ভারী সুন্দর শান্ত নদীর একটি তীরে সারি সারি কত না গাছ ভারী সুন্দর। খুব ছোট ভারী সুন্দর, খুব ছোট ভারী সুন্দর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।